বিসিবির পরিকল্পনাহীনতার কারণেই বিশ্বকাপের মতো ইভেন্টে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। আর সে ব্যর্থতা ঢাকতেই প্রতিবার তদন্ত আর জবাব চাওয়ার নাটক সাজান বোর্ড কর্তারা। কিন্তু দিন শেষে সেই একই তিমিরে রয়ে যায় লাল সবুজের ক্রিকেট। এভাবেই বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সের ময়না তদন্ত করলেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। It is Lionel Messi and he chipped it off the bar. ইকুয়েডরকে সহজ প্রতিপক্ষ ভাবলেও সেমিতে যাবার পথটা সহজ হলো না আর্জেন্টিনার। পেনাল্টি শুটআউটে আবারও বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজের ম্যাজিকে সেমিফাইনাল নিশ্চিত করলো অল্পতে তুষ্ট হওয়া এরকম যে অভিযোগগুলো সেগুলো কোচের মুখেই স্পষ্ট ফুটে উঠেছে। সুপার 8-এ ওঠার পর প্রাপ্তি নাকি বোনাস, এমনকি সেমিফাইনালে ওঠার সবশেষ যে চান্সটা সেটাও পেয়ে প্ল্যানিংয়ে গড়বড় করা। এরপর এ ধরনের কোচকে ঠিক কতটুকু প্রয়োজন কিংবা দলের প্রত্যাশা অনুযায়ী কতটুকু ভূমিকা রাখতে পারছেন এমন প্রশ্নে খালেদ মাহমুদ সুজন বলেছেন, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা বেলকিবাজির কারণে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা এবং সেই সাথে সাবেক বোর্ড পরিচালকরা জেগে উঠেছেন। দর্শক বন্ধুরা, সেই সাথে বাংলাদেশের সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল সাহেব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে এবার বেশ কিছু চমৎকার কথা বলেছেন এবং সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার হাতুড়িকে হটিয়ে বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু আশ্বাস দিয়েছেন খালেদ মাহমুদ সুজন স্যার এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার এমি মার্টিনেজের দারুণ সেভে শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তাদের কথাবার্তায় ক্লিন চিট খুঁজে নেন ক্রিকেটাররা, ক্রিকেটটা থেকে যায় সেই তিমিরে। যখন আপনি একটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেল করবেন, তারপরে তো আপনার কিছু প্ল্যানিং করতে হবে যে না, আমি বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভালো করার জন্য আমার কি কি প্ল্যান করা দরকার। এগুলি না করে আপনি যদি সবসময় খেলোয়াড়দেরকে ক্লিন চেক দিয়ে দেন যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, অস্ট্রেলিয়া হারছে, আমরা হারলে অসুবিধা কী, এগুলি যখন খেলোয়াড়রা বুঝবে যে না, আমরা যাই পারফরমেন্স করি না কেন, দিন শেষে উইল বি ক্লিয়ার্ড, আমরা আবারও সেই একই রকমভাবে ন্যাশনাল টিমে খেলবো, আবারও ফেল করব, আবারও আমাদেরকে একই রকম দায় মুক্তি দেওয়া হবে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী দীর্ঘদিন ধরে। এর জন্য যতটা দায় ক্রিকেটার এবং কোচিং স্টাফদের, তার সমান দায় ক্রিকেট অপারেশনসেরও। কিন্তু কখনোই এর জন্য জবাব দিতে হয় না অপসকে। ফলাফল বাংলাদেশ টি-20তে ভালো দল নয়, এই কথাতেই স্বস্তি খুঁজতে হয় সমর্থকদের। কিন্তু দিনের পর দিন চেয়ার আঁকড়ে ধরে রাখেন গুটি কয়েক ব্যক্তি। 17 বছর পরেও কেন তা আমার বলতে হবে যে আমরা টি-20তে ভালো না? এটা কি আমার ব্যর্থতা না? এটা কি যারা পরিচালনা করছেন তাদের ব্যর্থতা না? এই প্রশ্নগুলোর জবাবটা কে দিবে? আমি যদি বারবারই বলতে থাকি আমি তাহলে কিসে ভালো? আমি ওয়ানডেতে ভালো, কিন্তু ওয়ানডেতে আমি বৈশ্বিক টুর্নামেন্টে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার একটা সেমিফাইনাল খেলা ছাড়া আমরা কি করতে পেরেছি? দায় এড়াতে পারেন না সিনিয়র ক্রিকেটাররাও। শুধুমাত্র অতীত পারফরমেন্সের জেরে টিমে জায়গা ধরে না রেখে তাই তাদেরও সরে দাঁড়ানোর পরামর্শ সাবেক পরিচালকের। তাদের তো আসলে অনেক আগেই রিটায়ারমেন্টে চলে যাওয়ার কথা ছিল, বাট সেই প্লেয়ার তো আমরা তৈরি করতে পারিনি, যার জন্য তারাও রিটায়ার করছে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিটায়ার না করলে বোর্ড থেকে মান্থলি বেতন পাবে, বোনাস পাবে, ম্যাচ ফি পাবে, অনেক কিছু পাবে। অর্থনৈতিক বিষয়টা এখানে জড়িত। যেহেতু তাদের বিকল্প, তারা দেখছে তাদেরও বিকল্প নাই, তারাও খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে। এখন তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন করতে হবে যে আমি নতুনদেরকে সুযোগ দিয়ে আমি সরে যাই। এই বিবেকের কাছে তারিত হয়ে যদি তারা পদত্যাগ করে, তাহলেই শুধুমাত্র সম্ভব। তা না হলে দেখা যাবে যে তাদের রিপ্লেসমেন্ট নেই, তারাও আবার আরও অনেক বছর, আরও কয়েক বছর খেলার একটা সুযোগ নিজেরা তৈরি করে নেবে। 11 বছর ধরে নাজমুল হাসান পাপনের বোর্ড নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে, কিন্তু এই সময়কালে 11 জন ক্রিকেটারও বের হয়নি যাদের নিয়ে নির্দ্বিধায় স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা। তাই দেশের ক্রিকেটের স্বার্থে আর দেরি না করে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 1-1 গোলের সমতায়। It is Lionel Messi and he chipped it off the bar. ইকুয়েডরকে সহজ প্রতিপক্ষ ভাবলেও সেমিতে যাবার পথটা সহজ হলো না আর্জেন্টিনার। পেনাল্টি শুটআউটে আবারও বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজের ম্যাজিকে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। মেসির পেনাল্টি মিসের পর টানা 2 শট আটকিয়ে দলকে কোপার প্রথম সেমিফাইনালিস্ট করলো মার্টিনেজ। Pushed to the absolute brink by Ecuador, but the champions do enough. And they are on
on to the Copa America semifinals. গ্রুপ পর্বে চিলির সাথে খেলার সময় মাংসপেশিতে টান লেগেছিল লিওনেল মেসির, খেলেননি পেরুর সাথেও। সে কারণেই কোয়ার্টারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। কিন্তু ইকুয়েডরের সাথে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামল আর্জেন্টিনা। And we are in motion in Houston, defending. শুরুতে অবশ্য দাপট দেখালো ইকুয়েডরই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আলবিসেলিস্তেরা বল দখলে এগিয়ে থাকলেও শুরুর 25 মিনিটে 3টি শট নেয় ইকুয়েডর। রাইট ব্যাক থেকে রীতিমতো আক্রমণের ঝড় তোলেন ইকুয়েডরের 2 তারকা মোইসেস কেইসেডো আর এনার ভ্যালেন্সিয়া। Capier, low cross, penalty spot, up in the air it goes. নিজেদের গুছিয়ে নিতে এরপর অবশ্য বেশি সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। ম্যাচের 35 মিনিটে দলের পাওয়া প্রথম কর্নার থেকে লিড নিয়ে নেয় তারা। মেসির কিক থেকে হেডে গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ। 1-0 গোলের এই লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে আর্জেন্টিনা। Argentina have the lead. Lisandro Martinez. সেকেন্ড হাফে এসে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। 61 মিনিটে আসে সুবর্ণ সুযোগও। 59 মিনিটে ডিপলের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইকুয়েডর, কিন্তু স্পট কিক মিস করেন ইকুয়েডর অধিনায়ক ভ্যালেন্সিয়া। It stays 1-0 Argentina. এরপর একটা সময় মনেই হচ্ছিল মেসিদের দাপটে অসহায় আত্মসমর্পণ করতে যাচ্ছে ইকুয়েডর, কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে বাজির দান পাল্টে ফেলে তারা। কেভিন রদ্রিগেজের হেটে সমতায় ফেরে ইকুয়েডর, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। না, সমর্থক হিসেবে আপনাকে যদি প্রশ্ন করা হয় মাঠে নেমে বাংলাদেশ দলের উচিত কি বলেন তো, নিঃসন্দেহে উত্তরটা হবে ভালো খেলা কিংবা জয় পাওয়া, যেখানে কোচের ভূমিকা থাকে শতভাগ। ম্যাচ সিচুয়েশন বোঝা, প্ল্যানিং করা, ক্রিকেটারদের রোল ভাগ করে দেওয়া, সবশেষ ড্রেসিং রুমে বসে শত্রুপক্ষের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে নেওয়া। প্রশ্ন আরও একটা, বাংলাদেশ দলের প্রধান কোচ সেটা কতটুকু পারছেন? যদিও দল কিংবা বোর্ড খুশি, তবুও সমর্থকদের চোখে বিশ্বকাপ ব্যর্থতা, অল্পতে তুষ্ট হওয়া, এরকম যে অভিযোগগুলো সেগুলো কোচের মুখেই স্পষ্ট ফুটে উঠেছে। সুপার 8-এ ওঠার পর প্রাপ্তি নাকি বোনাস, এমনকি সেমিফাইনালে ওঠার সবশেষ যে চান্সটা সেটাও পেয়ে প্ল্যানিংয়ে গড়বড় করা। এরপর এ ধরনের কোচকে ঠিক কতটুকু প্রয়োজন কিংবা দলের প্রত্যাশা অনুযায়ী কতটুকু ভূমিকা রাখতে পারছেন, এমন প্রশ্নে খালেদ মাহমুদ সুজন বলেছেন, এটা তো বোর্ডের ডিসিশন হবে, মূল্যায়ন হবে না। কোচ হিসেবে আমি সবসময় বলি যে সে খুব ভালো কোচ, তার প্ল্যানিং ভালো, কিন্তু আমার মনে হয় যে সবসময় আমি একটা কথা বলে আসছি, তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না, এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমার মনে হয় T20 আমরা ভালো করি নাই। বাট কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে না, এটা তো আমার একার মূল্যায়ন হবে না, আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে, সভা হবে, সেখানে ডিসিশন হবে। বাট সোফার আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না, বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না। কিন্তু আমি এই বছর T20 ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে খুব ভালো লাগেনি, সেটা আমার সম্পূর্ণ মতামত আর কি। বরাবরই সমর্থকদের চাওয়া দেশি কোচদের সুযোগ দেওয়া। অনেকে মনে করেন বিদেশিদের প্রোপাকাণ্ডে ক্রিকেটটাই গেছে উল্টে পাল্টে, এমনকি দেশের ক্রিকেটের বিশেষজ্ঞরাও মনে করেন দেশি কোচেরাই হতে পারে সফলতার অন্যতম চাবিকাঠি। সেদিক থেকে সুজনের কোচিং ক্যারিয়ারও 18 বছর। তিনি কি চান? আমি তো কোচিং করানোর জন্য, বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর, হয়তো আমার এইখানে সুযোগটা কম, হয়তো আমাকে রিজাইন করে হয়তো বাংলাদেশ টিমের কোচ হতে হবে করতে হলে, বাট সেটা অনেক পরের কথা। বাট সেটা আমি জানি না। বাট হ্যাঁ, অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি, সেই খেলা খেলার পর থেকেই, তখন থেকে তো আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ হব, বাট সেটা এখন নাকি পরে সেটা বলতে পারবো না। বিশ্বকাপ ব্যর্থতার পিছনে যে কারণগুলো খালেদ মাহমুদ সুজন বলেছেন, তা খেলোয়াড়দের পর সব থেকে বড় দায়িত্বটা আসে প্রধান কোচের কাঁধে। এরকম একটা দুইটা নয়, গোটা 4-5 কারণ বের করেছেন সুজন। আমরা প্ল্যান করে ব্যাটিং করতে পারিনি, আমাদের সিচুয়েশনকে অ্যানালাইসিস করতে পারিনি, কোন উইকেটে কীরকম ব্যাটিং করা উচিত সেটা আমরা ভালো করে করতে পারিনি। আর আমাদের যেটা ছিলেন যে সুপার 8-এ যাওয়ার পর আমাদের হয়তো বা যেরকম ক্রিকেট খেলার কথা ছিল, আরও এগ্রেসিভ ক্রিকেট করা ছিল, সেই এগ্রেসিভনেসটা আমি দেখিনি আসলে। প্রতিবারের মতো এভাবেই ব্যর্থ হয়েছে বোর্ড মিটিংয়ে। ব্যর্থতার কারণ অনুসন্ধান চলেছে, কাউকে দায়ী করা হয়েছে, কেউ বা দায়ী ছাড়া, কেউ এসেছে কেউ গিয়েছে, বদলায়নি মূল সিস্টেম। তবে এই পরিবর্তনটা বোধ তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা বেলকিবাজির কারণে এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং সেই সাথে সাবেক বোর্ড পরিচালকরা একের পর এক নানা বিষয়গুলো তুলে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো হস্তক্ষেপ না নেন, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট এভাবে পিছিয়ে যাবে। সেই সাথে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দিকে ঠেলে দিবে হাতুড়ি এবং পাপন। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা চায় পাপনকে হটিয়ে মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আনার জন্য। তবে সেটা কখন সম্ভব হবে সেটা এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন?